ভাবলে অবাক লাগে। মাত্র 2 মিনিটের একটা বক্তব্য, যা লেখা হয়েছিল একটা চলন্ত ট্রেনের ভেতর পুরনো কাগজের টুকরোয়, কিভাবে একটা পুরো জাতির আত্মাকেই নতুন করে লিখতে পারে। আজকের এই গভীর আলোচনায় আমরা ঠিক এটাই খোঁজার চেষ্টা করব। হুম। আর আরও আশ্চর্যের বিষয় হল, আজ প্রায় ১৬০ বছর পর আধুনিক স্নায়ুবিজ্ঞানীরা বলছেন যে সেই মাত্র ২৭টা বাক্যের বক্তব্য মুখস্থ করলে নাকি মানুষের মস্তিষ্কের স্নায়বিক গঠনই পুরোপুরি বদলে যায়। একদম তাই। আমাদের হাতে আজকে এমন দুটো সোর্স আছে যা আপাতদৃষ্টিতে একেবারে আলাদা মনে হতে পারে। একদিকে আছে প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী হ্যারি জাফার গবেষণার ওপর কেন ম্যাসোগের লেখা একটি অত্যন্ত গভীর একাডেমিক পর্যালোচনা। ঠিক, যা মূলত আব্রাহাম লিঙ্কনের বিখ্যাত গেটিসবার্গ অ্যাড্রেসের পেছনের মহাজাগতিক দর্শন নিয়ে কথা বলে। আর অন্যদিকে আছে পিবিএসের একটি লেসন গাইড, যেখানে দেখানো হয়েছে গ্রিনউড স্কুলের শিক্ষার্থীরা কিভাবে আধুনিক বিজ্ঞানের সাহায্যে এই ভারী দর্শনকে নিজেদের স্মৃতিতে গেঁথে নিচ্ছে। আমরা আজ এই দুয়ের মেলবন্ধন ঘটাব। বিষয়টা সত্যিই ভাবার মতো। লিঙ্কনের ওই ভাষণটাকে আমরা শুধু ইতিহাসের একটা সাধারণ দলিল হিসাবে দেখতে পারি না। হ্যারি জাফা তার গবেষণায় খুব পরিষ্কারভাবে দেখিয়েছেন আচ্ছা। এটি আসলে একটি জাতির পুনর্জন্মের রূপরেখা। এই ভাষণটির আসল ওজন বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে ধ্রুপদী রাজনৈতিক দর্শন আর প্রাচীন খ্রিস্টীয় চিন্তাধারায়। কেন মাসুগীও তো তার পর্যালোচনায় এই দিকটাই বারবার সামনে এনেছেন, তাই না? একদম। লিঙ্কন এখানে এমন একটা প্রেক্ষাপট তৈরি করেছিলেন যা শুধু সেদিনের গৃহযুদ্ধে লিপ্ত আমেরিকার জন্য নয়, বরং পশ্চিমা সভ্যতার একটা সামগ্রিক সংকট উত্তরণের উপায় হিসেবে কাজ করেছিল। চলুন বিষয়টা একটু ভেঙে দেখা যাক। লিঙ্কন তার ভাষণটা শুরু করছেন একটা অদ্ভুত শব্দগুচ্ছ দিয়ে, 407 years ago। তিনি তো খুব সহজেই বলতে পারতেন যে ৮৭ বছর আগে আমাদের পূর্বপুরুষরা এই দেশ স্বাধীন করেছিলেন। স্রেফ একটা সংখ্যা না বলে তিনি এই 4 বা 20 গুণ 4 এই পুরনো বাচনভঙ্গিটা কেন ব্যবহার করলেন? এটাই তো আসল জায়গা। জাফারের মতে লিঙ্কন এখানে আমেরিকাকে কেবল একটা চুক্তিভিত্তিক বা কন্ট্রাকচুয়াল রাষ্ট্র হিসেবে দেখেননি। এটি অনেকটা ধরুন একটা স্টার্টআপ কোম্পানির অস্তিত্বের সংকটের মতো। চমৎকার একটা উপমা দিয়েছেন। স্টার্টআপের প্রতিষ্ঠাতারা চলে গেলে কি হয় সেটা নিয়ে। হ্যাঁ, প্রতিষ্ঠাতারা সবাই মারা যাওয়ার পর দ্বিতীয় বা তৃতীয় প্রজন্মের হাতে সেই প্রতিষ্ঠান কি টিকবে? লিঙ্কন কি এখানে পরোক্ষভাবে একটা স্বাধীন জাতির আয়ুষ্কালের দিকে ইঙ্গিত করছিলেন? ঠিক তাই। যদি আমরা একটু বড় পরিসরে চিন্তা করি, তাহলে এই 407 কথাটার পেছনের আসল রহস্যটা ধরতে পারব। লিঙ্কন এখানে নিছক গণিত কষছিলেন না। আচ্ছা, তাহলে উনি কি বোঝাচ্ছিলেন? তিনি সরাসরি কিং জেমস বাইবেলের ৯০তম গীতসংহিতা বা 98 সামের রেফারেন্স দিচ্ছিলেন। ওই নির্দিষ্ট সামে বলা আছে মানুষের স্বাভাবিক আয়ুষ্কাল হল 310, অর্থাৎ ৭০ বছর। ও আচ্ছা, ৭০ বছর। আর যদি খুব জোর সর্বোচ্চ সীমা ধরা হয় তবে তা 4 বা ৮০ বছর। লিঙ্কন খুব সচেতনভাবে একটা জাতির আয়ুষ্কালকে মানুষের এই প্রাকৃতিক আয়ুষ্কালের সাথে তুলনা করেছেন। একটু দাঁড়ান, এর মানে কি লিঙ্কন বোঝাতে চাইছেন যে আমেরিকা তার স্বাভাবিক আয়ুষ্কাল পার করে ফেলেছে? বিষয়টা অনেকটা সেরকমই। কারণ ১৭৭৬ সালে স্বাধীনতার পর থেকে হিসাব করলে ৮৭ বছর মানে তো সেই ৮০ বছরের সর্বোচ্চ সীমারও ৭ বছর বেশি। তিনি কি বলছেন যে জাতির মেয়াদ শেষ? ঠিক এই জায়গাটাতেই লিঙ্কনের মেধা লুকিয়ে আছে। তিনি বোঝাতে চাইছেন প্রথম যে আমেরিকা জন্ম নিয়েছিল তার আয়ুষ্কাল প্রাকৃতিকভাবেই শেষ হয়ে গেছে। বুঝতে পারছি। এখন এই যে গৃহযুদ্ধ বা সিভিল ওয়ার চলছে, এটা কোনো সাধারণ সংঘাত নয়। এটা হলো একটা জাতির আত্মার শুদ্ধি প্রক্রিয়া, মানে একটা ক্লিনজিং প্রসেস বলতে পারি আমরা। একদম। পুরনো পাপ, বিশেষ করে দাসপ্রথার যে পাপ, তা ধুয়ে ফেলার জন্য এই রক্তপাত হলো এক ধরনের ব্লাড প্রাইজ বা রক্তের মূল্য। এই মূল্য চুকিয়েই জাতিকে তার দ্বিতীয় জন্ম বা আ নিউ বার্থ অফ ফ্রিডমের দিকে যেতে হবে। ওয়াও! লিঙ্কন যেন এখানে একটা মহাজাগতিক কবিতা রচনা করছিলেন, যেখানে গ্রিক দর্শন আর বাইবেলের বাণী মিলেমিশে একাকার হয়ে গেছে। ঠিক বলেছেন। আর এই দর্শনটার গভীরে ঢোকার জন্যই আসলে হ্যারি জাফার কাজ এত বেশি গুরুত্বপূর্ণ। মাসুগির পর্যালোচনায় আমরা দেখি জাফা লেখা বইগুলোতে লিঙ্কন ডাগলাস বিতর্ককে একেবারে নতুন দৃষ্টিকোণ থেকে দেখা হয়েছে। হ্যাঁ, ক্রাইসিস অফ দ্য হাউস ডিভাইডেড এবং আ নিউ বার্থ অফ ফ্রিডম, এই দুটো বইয়ের কথা বলছেন তো?
হ্যাঁ, জাফা, যিনি আবার বিখ্যাত দার্শনিক লিও স্ট্রাসের ছাত্র ছিলেন, তিনি এই বিতর্ককে সাধারণ কোনো নির্বাচনী তর্ক বলছেন না। তিনি একে তুলনা করেছেন প্লেটোর রিপাবলিকের সাথে। আচ্ছা, প্লেটোর রিপাবলিক। হ্যাঁ, বলছেন এটা নাকি ন্যায় বিচার নিয়ে একটা সক্রেটিক সংলাপ। কিন্তু একটু খোলাসা করা দরকার। এখানে সোক্রেটিক সংলাপ বলতে আসলে কি বোঝানো হচ্ছে? সোক্রেটিক সংলাপের মূল বৈশিষ্ট্য হল এখানে শুধু কি করা উচিত তা নিয়ে কথা হয় না, বরং কেন করা উচিত এবং সত্যিকারের ন্যায় বিচার কি তা নিয়ে মৌলিক প্রশ্ন তোলা হয়। মানে গভীরে গিয়ে যাচাই করা। ঠিক সেই সময় স্টিফেনের ডগলাসের একটা নীতি খুব জনপ্রিয় হয়েছিল, যাকে বলা হতো পপুলার সভরেন্টি বা জনপ্রিয় সার্বভৌমত্ব। ডগলাসের যুক্তি ছিল খুব সহজ, গণতন্ত্রে মানুষ যা চাইবে তাই হবে। আচ্ছা। কোনো নতুন অঙ্গরাজ্যে দাসপ্রথা থাকবে কি থাকবে না তা সেখানকার মানুষ ভোট দিয়ে ঠিক করবে। আপাতদৃষ্টিতে এটা খুব গণতান্ত্রিক মনে হতে পারে। হ্যাঁ, আধুনিক গণতন্ত্রের সংজ্ঞাই তো এটাই স্বাভাবিক মনে হয়। মানুষ ভোট দেবে, সংখ্যাগরিষ্ঠ যা চাইবে সেটাই আইন হবে। এতে সমস্যার কি আছে? সমস্যাটা হলো নৈতিকতার। জাফা দেখাচ্ছেন যে লিঙ্কন ডগলাসকে এখানেই চ্যালেঞ্জ করেছিলেন। লিঙ্কন বলেছিলেন, সংখ্যাগরিষ্ঠ মানুষ যদি এমন কোনো সিদ্ধান্ত নেয় যা মানুষের জন্মগত সমতার নীতির পরিপন্থী, মানে ইকুয়ালিটির বিরুদ্ধে যায়। হ্যাঁ, তবে সেই সিদ্ধান্ত বৈধ হতে পারে না। আপনি ভোট দিয়ে অন্য একজন মানুষকে দাস বানানোর অধিকার পেতে পারেন না। লজিকটা তো বেশ শক্ত। অন্যদিকে জন সি ক্যালহোনের মতো নেতারা ছিলেন, যাদের হ্যারি জাফায় তাত্ত্বিক ভাষায় রাইট উইং হিগেলিয়ান বলেছেন। এর মানে হল ক্যালহোনরা মনে করতেন মানুষের কোনো সহজাত বা জন্মগত অধিকার নেই। তাহলে অধিকার আসে কোথা থেকে? তাদের মতে অধিকার হল ইতিহাসের বিবর্তনের ফসল। সমাজ বা রাষ্ট্র আপনাকে যে অধিকার দেবে, আপনার অধিকার ততটুকুই। কিন্তু আধুনিক রাজনীতিতে তো আমরা দেখি উদ্দেশ্য যাই হোক না কেন, দিন শেষে নির্বাচনে জেতাটাই আসল কথা। ডন ফেহরেনবাচারের মতো প্রখ্যাত ইতিহাসবিদরাও তো লিঙ্কনকে একজন চতুর ম্যাকিয়াভেলিয়ান হিসেবে বর্ণনা করেছেন। এরকম একটা সমালোচনা আছে বটে। আমি যদি এখানে একটু দ্বিমত পোষণ করি, লিঙ্কন কি আসলে এই ধ্রুপদী দর্শনের চর্চা করছিলেন, নাকি এগুলো সবই ছিল ক্ষমতা টিকিয়ে রাখার জন্য একজন ধূর্ত রাজনীতিবিদের সস্তা কৌশল? এটি একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। ডিকটেটর বা স্বৈর শাসকরাও কিন্তু প্রায়শই বৃহত্তর কল্যাণের ধোঁয়া তুলে নিজেদের ক্ষমতা কুক্ষিগত করে। কিন্তু লিঙ্কনের সাথে তাদের পার্থক্যটা বুঝতে হবে। পার্থক্যটা কোথায়? পার্থক্যটা সমতা এবং সম্মতির ভারসাম্যে। লিঙ্কন জানতেন যে শুধু সমতার কথা বলে যদি তিনি জনগণের সম্মতি না পান, তবে মুক্ত সমাজে কোনো আইন টিকবে না। আবার শুধু জনগণের সম্মতির উপর ভিত্তি করে যদি দাসপ্রথা মেনে নেন, তবে সমাজ নৈতিকভাবে দেউলিয়া হয়ে যাবে। তাই তিনি একজন আদর্শ রাষ্ট্রনায়ক হিসাবে এই দুইয়ের মাঝে একটা সরু সুতোর ওপর হেঁটেছেন। মানে ব্যালেন্স করাটা খুব জরুরি ছিল। ঠিক। তিনি জনগণের মতামতের জন্য অপেক্ষা করেছেন, তাদের প্রস্তুত করেছেন, কিন্তু নিজের নৈতিক অবস্থান থেকে সরে যাননি। একজন সাধারণ জনতুষ্টিবাদী নেতা শুধু ভোটের চিন্তা করে, কিন্তু লিঙ্কন চিন্তা করেছিলেন জাতির আত্মা নিয়ে। তাহলে এই সব কিছুর মানে কি দাঁড়ায়? এত জটিল রাজনৈতিক দর্শন, সমতা আর সম্মতির এই সূক্ষ্ম ভারসাম্য, এসব তো বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমে মানায়। তাই তো মনে হয়। কিন্তু এই ভারী দর্শন যদি সাধারণ মানুষের বা ধরুন পরবর্তী প্রজন্মের মাথায় না ঢোকে, তাহলে তো পুরো ব্যাপারটাই অর্থহীন। আর ঠিক এখানেই আমাদের আলোচনার মোড় ঘুরছে পিবিএসের সেই লেসন গাইডের দিকে। একদম সঠিক পয়েন্টে ধরেছেন। গ্রিনউড স্কুলের মতো প্রতিষ্ঠানগুলো এই পুরো গেটিসবার্গ অ্যাড্রেস ভাষণটি শিক্ষার্থীদের মুখস্থ করাচ্ছে। আমরা তো যুগ যুগ ধরে শুনে আসছি যে মুখস্থবিদ্যা বা রোট মেমোরাইজেশন জিনিসটা খুব খারাপ, বুঝে পড়াটাই আসল। এটা একটা সাধারণ ধারণা। তাহলে স্রেফ কিছু শব্দ তোতা পাখির মতো আউড়ে গেলে কি লিঙ্কনের এই মহাজাগতিক দর্শন শিক্ষার্থীদের মস্তিষ্কে প্রবেশ করবে? মুখস্থবিদ্যার এই প্রচলিত ধারণার বাইরে গিয়ে আমাদের আধুনিক স্নায়ুবিজ্ঞানের দিকে তাকাতে হবে। লেসন গাইডটি কিন্তু কোনো সাধারণ তোতা পাখির মতো মুখস্থ করার কথা বলছে না। তাহলে এটা কি? এখানে এটাকে একটা যৌথ অভিজ্ঞতা বা শেয়ার্ড এক্সপিরিয়েন্স হিসেবে দেখা হচ্ছে। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, যখন শিক্ষার্থীরা কোনো জটিল ঐতিহাসিক ভাষণ বা ধ্রুপদী কবিতা মুখস্থ করে, আচ্ছা, তখন তারা তাদের মস্তিষ্কের ওয়ার্কিং মেমোরি বা কার্যক্ষম স্মৃতিকে প্রসারিত করে। এটি তাদের উচ্চতর চিন্তাভাবনা বা হায়ার অর্ডার থিঙ্কিংয়ের জন্য একটা মজবুত ভিত্তি তৈরি করে দেয়।
কিন্তু এই লেসন গাইডে মুখস্থ করার যে নির্দিষ্ট কৌশলগুলোর কথা বলা হয়েছে সেগুলো রীতিমতো চমকে দেওয়ার মতো। যেমন ধরুন চাঙ্কিং বা ছোট ছোট অংশে ভাগ করা। হ্যাঁ, চাঙ্কিং খুব কার্যকর একটা পদ্ধতি। তারা পুরো ভাষণটিকে 5টি আলাদা অংশে ভাগ করে এগোতে বলছে। আর সবচেয়ে অবাক করা কৌশলটা হলো তারা বলছে ভাষণের সবচেয়ে বড় অনুচ্ছেদটি মানে শেষের অনুচ্ছেদটি সবার আগে শিখতে। শুনতে অদ্ভুত লাগছে, তাই না? হ্যাঁ, স্বাভাবিক বুদ্ধিতে তো মনে হয় সহজ আর ছোট অংশ দিয়ে শুরু করাই ভালো, কঠিনটা আগে কেন? মনস্তত্ত্বের ভাষায় একে বলতে পারেন ইট দ্য ফ্রগ, বা সবচেয়ে কঠিন কাজটা আগে করে ফেলা। শেষের অনুচ্ছেদটি সবচেয়ে দীর্ঘ এবং বাক্য গঠনের দিক থেকে সবচেয়ে জটিল। শিক্ষার্থীরা যখন শুরুতেই সবচেয়ে কঠিন পাহাড়টা জয় করে ফেলে, তখন তাদের মস্তিষ্কে একটা ডোপামিন রিলিজ হয়। তাদের মনে হয়, আমি যখন সবচেয়ে কঠিনটা পেরেছি, বাকিটা তো কোনো ব্যাপারই না। ওহ, এটা তো খুব ইন্টারেস্টিং একটা সাইকোলজিক্যাল ট্রিক। ঠিক, এটি তাদের অ্যাংজাইটি বা মানসিক চাপ একেবারে কমিয়ে দেয় এবং আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দেয়। আর মানসিক চাপ কম থাকলে মস্তিষ্ক যে কোনো তথ্য অনেক দ্রুত গ্রহণ করতে পারে। এখান থেকেই বিষয়টা আসলে চরম কৌতূহল উদ্দীপক হয়ে ওঠে। লেসন গাইডে শুধু মুখস্থ নয়, শব্দার্থের উপর একটা অদ্ভুত জোর দেওয়া হয়েছে। কি রকম? যেমন পুরো ভাষণে লিঙ্কন ডেডিকেট শব্দটি 5টি ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহার করেছেন। আর সেই যে 4 স্কোর অ্যান্ড 7 কথাটি, এটিকে স্রেফ ইতিহাসের লাইন হিসেবে না পড়িয়ে গণিতের সমীকরণ হিসেবে দেখানো হয়েছে। 20 গুণ 4 যোগ 7 সমান 87। চমৎকার একটা পদ্ধতি। এবং শারীরিকভাবে ওই শব্দগুলোর অনুভূতি নিজের পেশিতে গেঁথে নেন। এখানেও ঠিক তেমনটাই ঘটছে। দর্শন যেন একটা শারীরিক রূপ পাচ্ছে। এই অভিনেতার রূপকটি দিয়ে আপনি পুরো প্রক্রিয়ার মূল জায়গাটা ছুঁয়েছেন। লেসন গাইডটিতে ঠিক এই পদ্ধতিটার কথাই বলা হয়েছে, যাকে বলা হয় টিপিআর বা টোটাল ফিজিক্যাল রেসপন্স। আচ্ছা, টোটাল ফিজিক্যাল রেসপন্স এটা কিভাবে কাজ করে? এটি একটি প্রমাণিত স্নায়বিক কৌশল। যখন কোনো শিক্ষার্থী আ নিউ বার্থ অফ ফ্রিডম বলার সময় 2 হাত প্রসারিত করে বা কোনো নির্দিষ্ট অঙ্গভঙ্গি করে, তখন সে শুধু বুদ্ধিবৃত্তিকভাবে শব্দটা উচ্চারণ করছে না। তাহলে আর কি হচ্ছে সেখানে? তার মস্তিষ্কের মোটো কর্টেক্স এবং ল্যাঙ্গুয়েজ সেন্টার একসাথে ফায়ার করছে। শব্দগুলো সরাসরি তার মোটর মেমোরি বা পেশির স্মৃতিতে গেঁথে যাচ্ছে। ওয়াও! এর ফলে লিঙ্কন যে রাজনৈতিক বন্ধুত্বের বা পলিটিক্যাল ফ্রেন্ডশিপের কথা বলেছিলেন, শিক্ষার্থীরা শুধু সেটা পড়ছে না, তারা নিজেরাই সেই দর্শনের একটা জীবন্ত শারীরিক রূপ হয়ে উঠছে। আর এই শারীরিক প্রক্রিয়ার সাথে আরেকটা অদ্ভুত জিনিস যুক্ত করা হয়েছে। মুখস্থ করার ঠিক আগে শিক্ষার্থীদের 3-4 মিনিটের অ্যারোবিক ব্যায়াম করতে বলা হয়েছে। হ্যাঁ, এটাও একটা দারুণ ব্যাপার। মানে আপনি একটা ইতিহাস ক্লাসে বসে আছেন আর আপনাকে বলা হচ্ছে দাঁড়িয়ে জাম্পিং জ্যাক করতে বা দৌড়াতে। এর পেছনে আসলে বিজ্ঞানটা কি? বিজ্ঞানটা হলো মস্তিষ্কে অক্সিজেন এবং রক্ত চলাচলের মাত্রা বাড়ানো। অ্যারোবিক ব্যায়াম করলে হৃদস্পন্দন বাড়ে, যা মস্তিষ্কের হিপোক্যাম্পাস অঞ্চলে, যেটি শেখা এবং স্মৃতির জন্য দায়ী, সেখানে রক্তের প্রবাহ বাড়িয়ে দেয়। আচ্ছা, মানে ব্রেনকে একেবারে প্রস্তুত করে নেওয়া। একদম। এর ফলে মস্তিষ্কের তথ্য ধারণ করার ক্ষমতা সাময়িকভাবে অনেক বেড়ে যায়। এছাড়াও লেসন গাইডটিতে ভিজুয়াল ইমেজারি বা দৃশ্যকল্প তৈরির কথা বলা হয়েছে। দৃশ্যকল্প বলতে? মুখস্থ করার সময় শিক্ষার্থীদের বলা হয় নিজেদের জীবনের সবচেয়ে আনন্দময় বা আরামদায়ক কোনো স্মৃতি, যেমন ধরুন সুন্দর কোনো ছুটির দিনের কথা কল্পনা করতে। আচ্ছা, এর কারণ কি? এই যে মস্তিষ্ক যদি শিথিল থাকে, তবে নতুন তথ্য সহজে গ্রহণ করতে পারে। কারণ আমরা জানি, ভয় বা মানসিক চাপ থাকলে মস্তিষ্কের অ্যামিগডালা আইজ্যাক হয়ে যায়, ফলে লজিক্যাল অংশটা ঠিকমতো কাজ করে না। অবিকল তাই। স্নায়ুবিজ্ঞানের ভাষায় একে বলে অ্যাফেক্টিভ ফিল্টার নামানো। ভয় বা নার্ভাসনেস থাকলে এই আবেগীয় ফিল্টারটি উঠে যায় এবং মস্তিষ্ক নতুন তথ্য ব্লক করে দেয়। তখন আর কিছুই মাথায় ঢুকে না। ঠিক, কিন্তু যখন সঠিক শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে, শারীরিক অঙ্গভঙ্গি এবং ইতিবাচক কল্পনার সাহায্যে এই ফিল্টারটি নামানো হয়, তখন এই শব্দগুলো সরাসরি অবচেতন মনে প্রবেশ করে। এই কারণেই কি লেসন গাইডে ওই ভিডিও রেকর্ড করার প্রজেক্টের কথা বলা হয়েছে? সিভিল ওয়্যারে ছবি বসাচ্ছে, নিজেদের চোখের দৃষ্টি, শারীরিক ভাষা বা বডি ল্যাঙ্গুয়েজ পর্যবেক্ষণ করছে। অর্থাৎ দেখা, শোনা, নড়াচড়া করা সবগুলো স্নায়বিক পথ যখন একসাথে কাজ করছে, তখন ওই মাত্র 2 মিনিটের ভাষণ একটা চিরস্থায়ী রূপ নিচ্ছে।
তাহলে আজকের আলোচনাটি যদি আমরা একটু সামলে নিই, আমরা দেখলাম দুটো সম্পূর্ণ ভিন্ন জগৎ কিভাবে এক বিন্দুতে এসে মিলছে। একদিকে হ্যারি জাফার চোখে লিঙ্কনের গেটিসবার্গ অ্যাড্রেস নিশ্চয় কোনো রাজনৈতিক বক্তৃতা নয়। একদমই নয়। এটি প্রাচীন গ্রিক দর্শন, ন্যায় বিচার এবং বাইবেলের মহাজাগতিক বাণীর এক অপূর্ব সংমিশ্রণ। লিঙ্কন সমতা এবং সম্মতির এক সূক্ষ্ম ভারসাম্য তৈরি করে জাতিকে একটা নতুন জন্ম বা নিউ বার্থের দিকে নিয়ে গিয়েছিলেন। ঠিক। আর অন্যদিকে আমরা দেখলাম এই বিশাল ঐতিহাসিক ভারকে শুধু ধুলো পড়া বইয়ের পাতায় ফেলে না রেখে আধুনিক স্নায়ুবিজ্ঞান ও মনস্তাত্ত্বিক কৌশলের সাহায্যে প্রজন্মের পর প্রজন্মের মস্তিষ্কে চিরতরে খোদাই করে দেওয়া হচ্ছে। গ্রিনউড স্কুলের শিক্ষার্থীরা টিপিআর, চাংকিং বা অ্যারোবিক্সের মতো কৌশলের মাধ্যমে লিঙ্কনের দর্শনকে নিজেদের অস্থিমজ্জায় মিশিয়ে নিচ্ছে। এটি প্রমাণ করে যে ইতিহাস শুধু অতীতকে মনে রাখার জন্য নয়। যখন আমরা কোনো কিছু এত গভীরভাবে আত্মস্থ করি, স্নায়বিকভাবে এবং শারীরিকভাবে ধারণ করি, তখন তা আমাদের বর্তমান পরিচয়ের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়ায়। খুব সুন্দর বলেছেন কথাটা। লিঙ্কন যে অসমাপ্ত কাজ এবং মহান দায়িত্বের কথা বলে গিয়েছিলেন, এই শিক্ষার্থীরা সেই দর্শনকেই অবচেতনভাবে নিজেদের কাঁধে তুলে নিচ্ছে। আর ঠিক এখানেই একটা ভাবনার জায়গা তৈরি হয়। লিঙ্কনের এই শব্দগুলোর শক্তি ছিল এমন এক যৌথ অভিজ্ঞতা তৈরি করা, যা একটা জাতির আত্মাকে শুদ্ধ করতে পারে, সবাইকে এক সুতোয় বাঁধতে পারে। কিন্তু আজ আমরা যখন আমাদের প্রায় সমস্ত স্মৃতি, তথ্য, ফোন নম্বর থেকে শুরু করে ইতিহাসের খুঁটিনাটি সংরক্ষণ করার দায়িত্ব সার্চ ইঞ্জিন আর স্মার্টফোনের হাতে তুলে দিয়েছি, তখন কি আমরা শুধু আমাদের ব্যক্তিগত স্মৃতিশক্তি হারাচ্ছি? একটা বড় প্রশ্ন বটে। নাকি মস্তিষ্কের এই যে নিজস্ব একটা ধারণ ক্ষমতা, যা ইতিহাসকে পেশিতে আর স্নায়ুতে গেঁথে রাখে, সেটা হারিয়ে ফেলার মাধ্যমে আমরা আসলে একটি জাতি হিসেবে আমাদের সেই যৌথ আত্মাকেও ক্রমশ হারিয়ে ফেলছি? এই প্রশ্নটা আজ ভেবে দেখার জন্যই রেখে যাচ্ছি।